জঙ্গি গোষ্ঠী টিটিপির বোমা হামলা ও জিম্মি ঘটনায় তোলপাড় পাকিস্তান। আফগানিস্তান ও ভারতকে হুমকি ইসলামাবাদে। নয়া যুদ্ধ কি আসছে? জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক সদস্য আল শারাকে হোয়াইট হাউসের সংবর্ধনা। এতে কি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নয়া ষড়যন্ত্র? আদরের মেয়েকে নিয়ে কবরে শুয়ে থাকতেন বাবা, সে ছবি ভাইরাল বলে বদলে গেল জীবন। কেন এমনটা করতেন বাবা? এখন কি ঘটল তাদের ভাগ্যে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আত্মঘাতী বোমা হামলা আর ছাত্র জিম্মির ঘটনার মধ্য দিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠী তেহরাকি তালেবান পাকিস্তান টিটিপি। আর তাদের মদত দেওয়ার অভিযোগ এনে ফের আফগানিস্তানের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা আর পশ্চিম ওয়াজিরিস্তানে ক্যাডেট কলেজের ছাত্রদের জিম্মির ঘটনায় তোলপাড় পাকিস্তান। এরপরই আবারও আফগানিস্তান ও ভারতের বিরুদ্ধে টিটিপিকে মদত দেওয়ার অভিযোগ আনে পাক সরকার। তবে অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। মঙ্গলবার দুপুরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 12 জনকে হত্যার দায় সেদিনই স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী টিটিপি। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, টিটিপিকে সমর্থন দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত। এই ঘটনায় আফগানিস্তানের শোক বার্তা নাকচ করে স্থানীয় সম্প্রচার মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দিতে তালেবান সরকারকে বারবার অনুরোধের পরও কাজে আসছে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে আফগানিস্তান ও ভারতের অপচেষ্টার জবাব একই কায়দায় দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিতে অভিযানের হুমকিতে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শেষ হয়েছে গেল শুক্রবার। এদিকে পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির সমাধান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতী আর 4 জঙ্গিকে হত্যা করে সব শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে ক্যাডেট কলেজটি জিম্মি করে রেখেছিল টিটিপি জঙ্গিরা। এদিকে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক সদস্য, আমেরিকার এক সময়ের মোস্ট ওয়ান্টেড অপরাধী, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে হোয়াইট হাউসে রেড কার্পেট সংবর্ধনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার নতুন প্রেসিডেন্টের সঙ্গে তার নাটকীয় বৈঠক এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এটি কি ইরানকে কোণঠাসা করতে ট্রাম্পের নয়া ষড়যন্ত্র? মার্কিন বিরোধী জঙ্গি গোষ্ঠীর সাবেক কমান্ডার আল শারা কি শেষ পর্যন্ত আমেরিকার অনুগত থাকবেন? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মাত্র 1 বছর আগেও ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। বিখ্যাত এক সশস্ত্র গোষ্ঠীর সাবেক এই কমান্ডারের মাথার দাম তখন ছিল $1 কোটি। অথচ সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকেই এখন হোয়াইট হাউসের লাল কার্পেটে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ একটি সংগঠনের আঞ্চলিক নেতা থেকে রাষ্ট্রপ্রধানের আসনে বসেছেন আহমেদ আল শারা। ট্রাম্পের সঙ্গে তার নাটকীয় বৈঠকের জেরে প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন এমন মোড় নিল আমেরিকা? ট্রাম্প কি সত্যিই সিরিয়ায় শান্তি চান, নাকি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে ইরানকে কোণঠাসা করার নতুন খেলা শুরু করেছেন তিনি? মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে আল শারার হোয়াইট হাউসে বৈঠক সাধারণ কোনো মানবিক কূটনীতির অংশ নয়, বরং ওয়াশিংটনের এমন পালাবদল ঠান্ডা মাথার এক হিসাবী পদক্ষেপ। ট্রাম্প জানেন, রাশিয়াপন্থী বাশার আল আসাদের পতনের পর সিরিয়া এখন লোভনীয় শিকার। সেখানে আধিপত্য স্থাপন করতে পারলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক খেলায় এগিয়ে থাকবে ওয়াশিংটন। ট্রাম্পের লক্ষ্য পরিষ্কার, এই অঞ্চলে তেহরানের প্রভাব ভেঙে দেওয়া। আল শারার নেতৃত্বে সিরিয়া যদি ইরান ও প্রক্সি নেটওয়ার্ক থেকে সরে আসে, তাহলে ইসরায়েল ও তার উপসাগরীয় মিত্রদের জন্য এটি হবে কৌশলগত বিজয়। সম্প্রতি আল শারার উপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উপর থেকেও শিথিল করা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। দেশটির অর্থনৈতিক পুনর্গঠনের লোভ দেখিয়ে আল শারাকে নিজেদের পক্ষে টেনে নেওয়া যাবে এমন আশায় আছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, সিরিয়াকে নতুন করে গড়ে তুলতে যে $200 বিলিয়ন লাগবে, সেই বিনিয়োগই হবে আল শারাকে নিয়ন্ত্রণের আসল চাবিকাঠি। কিন্তু একসময়ের মার্কিন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার এখন ট্রাম্পের বিশ্বস্ত অংশীদার হবেন কিনা সেটা নিয়ে রয়েছে গভীর সন্দেহ। তবে প্রেসিডেন্ট ট্রাম্প খুবই আশাবাদী। আল শারার সঙ্গে বৈঠকের পর প্রকাশ্যে তার প্রশংসাও করেছেন ট্রাম্প।
আমি তার সঙ্গে একটা চুক্তি করেছি। তিনি একজন শক্তিশালী নেতা, এসেছেন একটা কঠিন জায়গা থেকে। তিনি একজন কঠিন মানুষও। আমি তাকে পছন্দ করি। নতুন প্রেসিডেন্টের সঙ্গে বেশ ভালো সময় কেটেছে আমার। সিরিয়াকে সফল রাষ্ট্রে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ আমরা নেব, কারণ সেটা মধ্যপ্রাচ্যেরই একটা অংশ। এখন মধ্যপ্রাচ্যে শান্তি আছে, এমন শান্তি আগে কেউ কোনোদিন দেখেনি। সিরিয়া মধ্যপ্রাচ্যের একটি বিশাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটা অসাধারণ জায়গা, দারুণ মানুষের দেশ। আমরা চাই সিরিয়া সফল হোক, যেমনটা পুরো মধ্যপ্রাচ্য হবে। আমি বিশ্বাস করি আল শারা কাজটা দারুণভাবে করতে পারবেন। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও চুক্তি স্থাপনের বিষয়টিকে নতুন সূচনা বলে চিহ্নিত করেছে আমেরিকা। অবশ্য আল শারার ঘনিষ্ঠরা বলছেন দামেস্ক এখন ইসরায়েলের সঙ্গে গোলান মালভূমি, বাফার জোন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গোপন আলোচনায় ব্যস্ত। ইরানকে দূরে ঠেলে তেল আবিবের সঙ্গে সিরিয়ার সমঝোতা হলে মধ্যপ্রাচ্যে আরও বাড়বে পশ্চিমাদের প্রভাব। তবে সিরিয়ানদের অনেকে মনে করেন আন্তর্জাতিক স্বীকৃতির আশায় দেশের স্বাধীনতা বিক্রি করে দিচ্ছেন আল শারা। সিরিয়া কি সত্যি নতুন পথে হাঁটছে নাকি পা দিচ্ছে ট্রাম্পের পাতা নতুন ফাঁদে, সেটাই এখন বড় প্রশ্ন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সম্ভাব্য মার্কিন হামলা ও আগ্রাসন ঠেকাতে জনগণকে সাথে নিয়ে সামরিক বাহিনী গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এই উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান সাগরে বিশ্বের সর্ববৃহৎ রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় প্রতিরক্ষা নীতিমালার সংশোধনী পার্লামেন্টে উত্থাপন আর ভোটাভুটিতে পাশ হবার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট মাদুরোর কাছে পাঠানো হয়। মাদুরো এতে চূড়ান্ত অনুমোদন দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে গেরিলা যুদ্ধের জন্য জনগণকে প্রস্তুত করতে নয়া সংশোধনীর গুরুত্ব তুলে ধরেছেন। ভেনেজুয়েলাবাসীর দেশপ্রেম আর সাহসিকতার উপর ভর করে আগ্রাসনকারী শক্তিকে পরাজিত করার দৃঢ় আশাবাদ জানিয়েছেন তিনি। হুঁশিয়ারি করে মাদুরো বলেছেন ৮০ লাখের বেশি গেরিলা প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত আছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন স্থল, নৌ ও বিমান সেনাদের সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মঙ্গলবারই ভেনেজুয়েলার কাছাকাছি ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করা হচ্ছে বিমানবাহী বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড আর ফোর্ডকে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে যুদ্ধজাহাজে অন্তত ৪,০০০ সেনা ছাড়াও বিশেষায়িত জঙ্গি বিমান ও সামরিক সরঞ্জাম রয়েছে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উচ্ছেদের জন্য কিছুদিন আগে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ বছর বয়সী ছোট্ট শিশুর চিকিৎসার জন্য খরচ জোগাতে পারেনি বাবা, তাই নিশ্চিত মৃত্যুর জন্য প্রস্তুত করতে নিজের ছোট্ট রাজকন্যার জন্য কবর খুঁড়ছিলেন তিনি। প্রতিদিন সেই কবরে শুয়ে থাকতেন বাবা মেয়ে আর অপেক্ষা করতেন বিচ্ছেদের। তাদের কবরে শুয়ে থাকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেই বদলে যায় গল্প। শেষ পর্যন্ত কি হয়েছিল সেই ছোট্ট মেয়েটির আর তার বাবার? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজুল আলম রাব্বি। এক অসহায় বাবা নিজের জীবন্ত মেয়ের জন্য কবর খুঁড়ছেন। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবের এক হৃদয় বিদারক ঘটনা। অসুস্থ মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারেননি তিনি। মৃত্যু নিশ্চিত জেনে ২ বছরের শিশুর ভয়াবহ মৃত্যু ভয় কাটাতে প্রতিদিন নিয়ে যেতেন সেই কবরের কাছে, যেখানে একদিন হয়তো সে ঘুমিয়ে পড়বে চিরতরে। কি হয়েছিল সেই শিশুটির? শেষমেশ এই ঘটনা কোথায় নিয়ে গেল পরিবারটিকে? ২০১৭ সালে চীনের সিচুয়ান প্রদেশের মিয়াং শহরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। শিশুটির নাম ঝাং সিংলেই। মাত্র ২ বছর বয়সে ভুগছিল বিরল থ্যালাসেমিয়া রোগে। এই রোগে আক্রান্ত মানুষকে বাঁচাতে হলে প্রয়োজন হয় নিয়মিত রক্ত সঞ্চালন আর ব্যয়বহুল চিকিৎসা। কিন্তু মেয়ের জীবন বাঁচাতে যে অর্থ দরকার, এই দরিদ্র কৃষক পরিবারের নাগালের বাইরে ছিল। ঝাং লিয়ং নামে এই অসহায় পিতা দিনে কাজ করতেন মাঠে, রাতের বেলায় অন্যের দোকানে ছোটখাটো কাজ করতেন, শুধু মেয়ের চিকিৎসা খরচ জোগাতে। টেলিমেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তিনি আগেই নিজের সমস্ত সঞ্চয়, ধার, এমনকি আত্মীয় স্বজনের সহায়তায় যা পেয়েছিলেন সব খরচ করেছেন মেয়ের চিকিৎসায়। শিশুটির মা অসুস্থতার কারণে কাজ করতে পারতেন না, ফলে পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিলেন লিয়ং। কিন্তু চিকিৎসা এত ব্যয়বহুল হয়ে উঠেছিল যে এক সময় সব পথ বন্ধ হয়ে যায়। হাসপাতাল জানিয়ে দেয় তারা আর চিকিৎসা চালিয়ে যেতে পারবে না। তখনই পিতা বুঝতে পারেন মৃত্যু আসছে তার ঘরে, তার রাজকন্যার জন্য।
অসহায় লিয়াং তখন সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে ধীরে ধীরে মৃত্যুর সঙ্গে পরিচয় করাবেন, যেন মৃত্যু তার কাছে ভয় না হয়ে এক শান্ত বিশ্রামের জায়গা হয়ে ওঠে। তাই তিনি গ্রামের পাশে একটি ছোট্ট গর্ত খুঁড়েন, যেখানে প্রতিদিন বিকেলে মেয়েকে কোলে করে নিয়ে যেতেন বলে জানায় দ্য ইন্ডিপেন্ডেন্ট। ছোট্ট সিনলেই সেখানে বসে কবরের মাটি নিয়ে খেলত, ফুল তুলে রাখত। বাবা তাকে বলতেন, এখানেই একদিন তুমি ঘুমাবে আর আমি থাকবো তোমার পাশে। দ্য এশিয়ান প্যারেন্টের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় এক সাংবাদিক ঘটনাটি জানতে পেরে বাচ্চা ও তার বাবার ছবি ও গল্পটি প্রকাশ করেন। মুহূর্তে চীনের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এই পিতার সংগ্রাম। লাখ লাখ মানুষ কেঁদেছিলেন ছবিটি দেখে, যেখানে দেখা যায় এক বাবা কবরের পাশে বসে মেয়েকে কোলে নিয়ে হাসছেন, অথচ চোখের কোণে অশ্রু লুকিয়ে রেখেছেন। দেশ জুড়ে উঠে সহানুভূতির ঝড়। অসংখ্য মানুষ অনুদান পাঠাতে শুরু করে। স্থানীয় কর্তৃপক্ষও এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে। বিবিসি ও ডেইলি মেলে প্রকাশিত পরবর্তী রিপোর্টে জানা যায়, সংগ্রহিত অর্থে মেয়ের চিকিৎসা আবারও শুরু হয় এবং সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রায় ৮ বছর পরও ঝং পরিবার সেই স্মৃতিকে ভুলতে পারেনি। স্থানীয় সংবাদ মাধ্যমে লিয়ং এক সাক্ষাৎকারে বলেন, যখন আমি মেয়েকে কবরে নিয়ে যেতাম প্রতিদিন মনে হতো হয়তো এটাই শেষ দিন, কিন্তু মানুষ যে কতটা দয়ালু হতে পারে তা তখন বুঝেছিলাম। বর্তমানে ঝাং সিংলেই নামের এই ছোট্ট মেয়েটি স্কুলে যায়, হাসে, খেলে, স্বপ্ন দেখে। এক পিতার অদম্য ভালোবাসা আর ত্যাগের এই গল্প শুধু চীনে নয়, গোটা পৃথিবীর সামনে উদাহরণ হয়ে থাকবে। বাবার ভালোবাসা আর মানুষের সাহায্যে কিভাবে নতুন জীবন পেয়েছিল সেই ছোট্ট শিশুটি। রিয়াজুল আলম রাব্বি, বাংলা ভিশন। ঘন কুয়াশায় ঢেকে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বাড়ছে যুদ্ধের তীব্রতা। পোক্রোভস্ক ও কুপিয়ানস্কের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে রুশ সেনারা। এসব শহর দখল নিতে রাশিয়া অন্তত ১.৫ লাখ সেনা একত্রিত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্দার সিরস্কি। এদিকে জাপোরজিয়াতে রুশ বাহিনীর অপ্রতিরোধ্য হামলার মুখে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্ট। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা, মাঝ বরাবর চলে যাওয়া রাস্তা জুড়ে ধ্বংসাবশেষের ছড়াছড়ি। এরই মাঝ দিয়ে মোটরসাইকেলের বহর নিয়ে এগিয়ে চলেছে রুশ সেনারা। বহরের সঙ্গে আছে বেশ কিছু ভাঙাচোরা গাড়ি, কোনোটির দরজা নেই তো কোনোটির নেই জানালা। সেগুলোতেই অস্ত্র হাতে বসে আছে রুশ সেনারা, কেউ বা বসেছে গাড়ির ছাদে, পাশেই একটি ড্রোন। এভাবেই ইউক্রেনের পূর্বাঞ্চলে পোক্রোভস্ক ও কুপিয়ানস্ক শহরের গভীরে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। ১১ নভেম্বর এমনই একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট রুশ ব্লগাররা। ভিডিওটি দেখে অনেকেই বলছেন এটি যেন হলিউডের কিংবদন্তি চলচ্চিত্র ম্যাড ম্যাক্সের দৃশ্য। ঠিক ওই স্টাইলেই পোক্রোভস্ক ও কুপিয়ানস্কের দখল নিতে দেখা যাচ্ছে রুশ সেনাদের। ইউক্রেনের পোক্রোভস্ক শহরকে বলা হয় দোনেস্ক অঞ্চলের প্রবেশদ্বার। ১ বছরেরও বেশি সময় ধরে অতি গুরুত্বপূর্ণ এই শহরটি দখলে জোর চেষ্টা চালিয়ে আসছিল রুশ বাহিনী। এরই মাঝে ওই ভিডিওটির সত্যতা যাচাই করেছে রয়টার্স। স্যাটেলাইটে ধারণ করা ছবির সঙ্গে ভিডিওটির রাস্তাঘাট সহ সংশ্লিষ্ট সবকিছুর মিল পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। ভিডিওটি যে পোক্রোভস্কের গভীরে যাওয়ার পথে ধারণ করা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেনের সামরিক বাহিনীও আংশিকভাবে পোক্রোভস্কের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে। শহরের ভেতরে এখন রাশিয়ার অন্তত ৩০০ সেনা অবস্থান করছে বলে জানিয়েছে তারা। শহরে আরও সেনা মোতায়েন করতে কয়েকদিন ধরেই জোর চেষ্টা চালাচ্ছে মস্কো। শহরের বিভিন্ন অংশে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। সামরিক সূত্র বলছে ইউক্রেনীয় ড্রোনের নজরদারি ফাঁকি দিয়ে বিভিন্ন অঞ্চল দখলে নিতে কুয়াশা অভিযান চালাচ্ছে রুশ বাহিনী, অর্থাৎ ঘন কুয়াশাকে কাজে লাগাচ্ছে তারা। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্দার সিরস্কি বলেন, পোক্রোভস্কের দখল নিতে ১.৫ লাখ সেনা একত্রিত করছে রাশিয়া। রুশ বাহিনীর তথ্য অনুযায়ী ইউক্রেনের ১৯% বেশি অঞ্চল এখন তাদের দখলে, যা প্রায় ১,১৬,০০০ বর্গ কিলোমিটারের সমান। ইউক্রেনের প্রকাশিত তথ্যেও প্রায় একই পরিসংখ্যান দেখা যাচ্ছে। এদিকে শুধু পোক্রোভস্ক নয়, রণাঙ্গনে দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়াতেও অপ্রতিরোধ্য অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। রুশ আক্রমণের মুখে জাপোরিজিয়ায় পিছু হটছে ইউক্রেনীয় সেনারা। এর বাইরেও আরও কিছু অঞ্চলে ইউক্রেনকে পিছু হটতে বাধ্য করছে রাশিয়া।
আল জাজিরার প্রতিবেদন বলছে, এরই মাঝে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্দার সিরস্কি জাপোরিজিয়ায় তার বাহিনীর অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ বলে স্বীকার করেছেন। তিনি বলেন, লোকবল ও অস্ত্রশস্ত্রে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়ে তীব্র লড়াইয়ের মাধ্যমে রুশ বাহিনী জাপোরিজিয়ার উল্লেখযোগ্য অংশ দখলে নিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, রুশ বাহিনীর ভয়াবহ গোলাবর্ষণে প্রায় সব আশ্রয়কেন্দ্র ও প্রতিরক্ষা কাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পর 5টি গ্রাম থেকে সেনা প্রত্যাহার করা হয়। রাশিয়ার আচমকা এই অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে সিরস্কি জানান, রুশ বাহিনী ঘন কুয়াশার সুযোগ নিয়ে ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন অবস্থানে ঢুকে পড়ে হামলা চালাচ্ছে। রুশ সেনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি তার। তিনি বলেন, ইউক্রেনের প্রতি ইঞ্চি মাটি রাশিয়ার শত শত সৈন্যের প্রাণ কেড়ে নিচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীতে এখন মারাত্মক জনবল সংকট দেখা দিয়েছে বলে জানাচ্ছেন সামরিক বিশ্লেষকরা। একই সঙ্গে রাশিয়ার ড্রোন শক্তির আধিপত্যের মুখে বিভিন্ন রণাঙ্গনে দুর্বল হয়ে পড়েছে ইউক্রেনীয় প্রতিরক্ষা। হিজল জুবায়ের, বাংলা ভিশন। জলবায়ু বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছে গেছে পৃথিবী। গবেষকরা বলছেন, একবার যদি এই সীমা অতিক্রম হয় তাহলে ফেরার আর কোনো পথ খোলা থাকবে না। 9টি বিপদসীমার 3টি ইতোমধ্যেই অতিক্রম হয়ে গেছে, যার বিরূপ প্রভাবও শুরু হয়েছে বিশ্বজুড়ে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, কি আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্যে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে পৃথিবী। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা সতর্ক করছেন যে পৃথিবী তার ক্লাইমেট টিপিং পয়েন্ট বা জলবায়ু সংকট সীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। আর একবার এই সীমা অতিক্রম করলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়বে এমনভাবে যা হয়তো আর ফেরানো সম্ভব হবে না। প্রশ্ন হচ্ছে, কি এই ক্লাইমেট টিপিং পয়েন্ট? এই সীমারেখার কতটা কাছাকাছি আছে মানব সভ্যতা? টিপিং পয়েন্ট হলো এমন এক সীমা যেটা অতিক্রম করলে পৃথিবীর কোনো একটি সিস্টেম হঠাৎ করে ও স্থায়ীভাবে পরিবর্তিত হয়ে যায়। সহজভাবে বললে এটি এমন এক পর্যায় যেখানে সামান্য তাপমাত্রা বৃদ্ধি পুরো সিস্টেমকে নতুন এবং অপরিবর্তনীয় অবস্থায় ঠেলে দেয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান ফরাসি জলবায়ু বিজ্ঞানী রবার্ট ভোতার্ড। ইউরোপিয়ান স্পেস এজেন্সির বিশ্লেষণ অনুযায়ী পৃথিবীর অন্তত 9টি প্রধান টিপিং পয়েন্ট রয়েছে। Earth.org এর প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে অন্তত 3টি সংকট সীমা পৃথিবী ইতোমধ্যেই অতিক্রম করেছে। সেগুলো হলো প্রবাল প্রাচীর সাদা হয়ে যাওয়া, আর্কটিক বরফ গলার গতি এবং পার্মাফ্রস্ট গলে মিথেন গ্যাস নিঃসরণ। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাল প্রাচীর বা কোরাল রিফ ইতোমধ্যেই উষ্ণতার সহ্যসীমা পার করে ফেলেছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে মারা যাচ্ছে এই প্রবাল, যা সামুদ্রিক প্রাণী বৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি। একই সময়ে গ্রিনল্যান্ডের বরফ গলার গতি বেড়েছে কয়েক গুণ, যার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও দ্রুত বাড়ছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, অ্যান্টার্কটিকার বরফ স্তর গলার প্রক্রিয়া অব্যাহত থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত 1.5 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে বরিশাল, খুলনা, চট্টগ্রাম কিংবা কলকাতার মতো উপকূলীয় অঞ্চলগুলো পুরোপুরি পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি পৃথিবী এভাবেই উষ্ণ হতে থাকে তাহলে কৃষি উৎপাদন হ্রাস পাবে, পানির সংকট দেখা দেবে, খাবারের দাম হবে আকাশচুম্বী। একই সঙ্গে দেখা দেবে নতুন নতুন রোগ ব্যাধি। ইতোমধ্যেই ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ আগের চেয়ে বেশি ভয়ানক রূপে ছড়িয়ে পড়ছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, 2024 সালে প্রথমবারের মতো পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। অথচ জলবায়ু বিষয়ক বিখ্যাত প্যারিস চুক্তির লক্ষ্য ছিল এই সীমা অতিক্রম না করা। গবেষকরা বলছেন, একবার যদি সব টিপিং পয়েন্টগুলো ভেঙে পড়ে তবে তা এক ধরনের চেইন রিঅ্যাকশন তৈরি করবে। বরফ গলে গেলে পৃথিবীর পৃষ্ঠ সূর্যের আলো আরও বেশি শোষিত হবে, এতে তাপমাত্রা আরও বাড়বে। অ্যামাজন বন শুকিয়ে মরুভূমিতে পরিণত হলে কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষমতা কমে যাবে, ফলে বায়ুমণ্ডলে তাপ আটকে পড়বে। তখন মানব সভ্যতা এক অনিয়ন্ত্রিত উষ্ণ পৃথিবীতে আটকে যাবে। বিজ্ঞানীরা বলছেন, এখনই যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো না যায় কিংবা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম পড়বে এক ভয়াবহ হুমকির মুখে। পৃথিবীর ইতিহাসে বহু বিপর্যয় এসেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই প্রথম মানুষ তার নিজের হাতে নিজেদের অস্তিত্বকে বিপদে ফেলেছে।
সেক্ষেত্রে মানব সন্তানেরা কোন পৃথিবীতে বাঁচবে তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর। এখনই যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তো ভবিষ্যতে বেঁচে থাকাই হবে সবচেয়ে বড় সংগ্রাম। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এক পা অন্য পায়ের চেয়ে ছোট, আঙুল জোড়া, হাড়ের গঠন ও অস্বাভাবিকতা, তবুও তিনি থামেননি। মঞ্চ মাতিয়ে অবাক করেন সবাইকে। দক্ষিণ আফ্রিকার তরুণ জাবু ভিলাকাজি নাচের মাধ্যমে বদলে দিচ্ছেন সমাজের দৃষ্টিভঙ্গি, ছুঁয়ে যাচ্ছেন সবার হৃদয়, পথ দেখাচ্ছেন প্রতিবন্ধীদের। জাবুর এমন অসাধ্য সাধনের গল্প নিয়ে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মনোমুগ্ধকর নৃত্য করা মানুষগুলোর কেউই সুস্থ স্বাভাবিক নয়, তারা সবাই শারীরিক প্রতিবন্ধী। তবুও নিজেদের নৃত্যের প্রতিটি স্টেপ নজর কেড়ে নেয় দর্শকদের। মঞ্চ মাতাচ্ছেন একের পর এক চমক দেখিয়ে, যা অবাক করছে সবাইকে। কখনো মঞ্চ মাতাচ্ছেন, আবার কখনো চার দেওয়ালের মধ্যে নিজেদের প্রস্তুত করছেন। কঠোর পরিশ্রমে তাক লাগাচ্ছেন সবাইকে। তবে এর পেছনে রয়েছে অবাক করা এক গল্প। নৃত্যকরাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার তরুণ জাবু ভিলাকাজি। জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। এক পা অন্যটির চেয়ে ছোট, পায়ের আঙ্গুল জোড়া লাগানো, হাতের গঠনও বিকৃত, চেহারাও অন্যদের চেয়ে কিছুটা আলাদা। এত কিছুর পরেও তাকে থামাতে পারেনি কোনো বাধা। মুভিং ইনটু ডান্স নামের একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের নাচের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণের সুযোগ দেওয়া হয়। প্রতিবন্ধীদের গড়ে তোলা হয় নাচের মাধ্যমে। সম্প্রতি এই তরুণ অংশ নিয়েছিলেন এনেবেল থ্রু ডান্স প্রোগ্রামে, যা প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে অন্তর্ভুক্তির সেতুবন্ধন তৈরি করেছে বলে মনে করেন প্রতিষ্ঠানটির সিইও নাদিয়া বিরাসামি। প্রথমে প্রোগ্রামটি বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের জন্য ছিল, এখন তা সমাজের সবার জন্য অন্তর্ভুক্তির মঞ্চ। এই পথ এত সহজ ছিল না, দীর্ঘদিনের চেষ্টার ফসল এটি, আর আজকের সফলতা জাবুর জন্য। মঞ্চের বাইরে জাবুর পৃথিবী আরও উজ্জ্বল। জোহানেসবার্গের সোয়েটো এলাকায় তার পালক মা ড্যাফনি ভিলাকাজি আর প্রতিবেশীরা তাকে এখন গর্বের চোখে দেখেন। বাড়ির উঠোনে সবাই একসঙ্গে বাচ্চাদের সাথে নাচেন, শেখান, হাসেন, যেন নাচই তাদের জীবনের ভাষা। তবে জাবু নিজেকে কখনো অক্ষম ভাবেন না। আমি প্রতিবন্ধী, কিন্তু নিজেকে কখনো অক্ষম মনে করিনি। আমি এখন সক্ষম। যারা প্রতিবন্ধী তাদের বলবো, নিজেকে কখনো আড়াল করে রেখো না। সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা আছে, তা ফুটিয়ে তুলতে হবে। চেষ্টা করলে তোমরাও পারবে। জাবু ভিলাকাজির গল্প এখন অনুপ্রেরণার নাম, যেখানে নাচ শুধু শিল্প নয়, বরং মুক্তির ঘোষণা। মোর্শেদ আলম, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।